লুহান্স্কের আকাশে আগুন, মাটিতে ধোঁয়া। এক সপ্তাহের লড়াই যেন এক ভয়াল অধ্যায় হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে শুধু এই সপ্তাহেই ইউক্রেন 4,500 সৈন্য হারিয়েছে। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছে। এটাই কি লুহান্স্ক যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত? রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে ম্যারোচকো জানাচ্ছেন, লড়াইয়ের চাপ ক্রমশ ইউক্রেনীয় বাহিনীর উপর বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় এবার মৃতের সংখ্যা আরও বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাটল গ্রুপ ওয়েস্ট এর হাতে। ভয়াবহ সংঘর্ষে এই বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শুধু পশ্চিম নয়, উত্তরের এবং দক্ষিণের ব্যাটল গ্রুপও ইউক্রেনের নানা ফরমেশন ভেঙে দিয়েছে। রাশিয়ার সেনারা শুধু মানুষ নয়, অস্ত্রশস্ত্র গুঁড়িয়ে দিয়েছে। 8টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 50টি ফিল্ড আর্টিলারি সিস্টেম একেবারে নিশ্চিহ্ন। শুধু তাই নয়, 84টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টার ব্যাটারি সিস্টেমও মুছে গেছে এক ঝটকায়। প্রশ্ন জাগে, ইউক্রেনের পক্ষে কি আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব? তথ্য বলছে, রাশিয়ার টার্গেটে ছিল ইউক্রেনের ভেতরে থাকা সরবরাহ ঘাঁটি। এক সপ্তাহে 100টির বেশি গোলাবারুদ, জ্বালানি আর সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ান সেনারা। এর সঙ্গে যোগ হয়েছে আরও 350টির বেশি কমব্যাট যান ধ্বংসের খবর। ম্যারোচকোর মতে, এসব ক্ষতি শুধু সংখ্যা নয়, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষার ভেঙে পড়া চিত্র। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু এখানেই টুইস্ট। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে এলেও কিয়েভ এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সহযোগীদের ভরসায় ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষয়ক্ষতি সত্ত্বেও কতদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে? লুহান্স্কের মাটিতে রক্ত ঝরছে দুই পক্ষেরই। তবে এই সপ্তাহের হিসাব বলছে, ইউক্রেনের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন। রাশিয়ার দাবি, এক সপ্তাহে ইউক্রেন 4,500 সৈন্য ও ভাড়াটে যোদ্ধা হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইউক্রেনীয় সেনাদের। ধ্বংস হয়েছে 8টি ট্যাঙ্ক, 50টি আর্টিলারি, 84টি ইলেকট্রনিক সিস্টেম। টার্গেটে ছিল সরবরাহ ঘাঁটি, 100টির বেশি ডিপো ধ্বংস। ভেঙে দেওয়া হয়েছে 350টির বেশি যুদ্ধযান। সামরিক বিশেষজ্ঞদের সতর্কবার্তা, লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো। চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে, তবে প্রয়োজনে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে হবে। তিনি বলেন, রাশিয়া দ্রুত বুঝবে যে তারা সীমা অতিক্রম করেছে। এই পদক্ষেপ সংঘাতের ঝুঁকি তৈরি করলেও মন্দের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভো বলেছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হলে তা স্বাক্ষরিত ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নামতে বাধ্য করবে। আশদোদের আকাশে রকেট, রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল সাইরেনের শব্দে। আশদোদের পূর্বাঞ্চলে মানুষ দৌড়ে আশ্রয় নিল বাংকারে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের একটি প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যটি গিয়ে পড়েছে খোলা প্রান্তরে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও মেলেনি। কিন্তু আতঙ্কে কেঁপে উঠেছে শহর। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাটি সামলেছে বলে জানিয়েছে। তাদের ভাষায়, সবকিছু প্রোটোকল অনুযায়ী হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে বাজল সাইরেন, তারপর আকাশে বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে ভূপাতিত করেছে। জরুরি সেবা সতর্ক অবস্থায় রাখা হলেও শেষ পর্যন্ত বেসামরিক কোনো ক্ষতি হয়নি। গাজার রকেট হুমকি কমেছে, কিন্তু শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সাম্প্রতিক সময়ে গাজার রকেট ছোড়ার সক্ষমতা কমে গেছে। ফলে আশদোদে এই ধরনের হামলা এখন বিরল ঘটনা। সর্বশেষ দূরপাল্লার রকেট হামলা হয়েছিল 6 এপ্রিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলক শান্তই ছিল। কিন্তু নতুন এই হামলা প্রমাণ করে, গাজার দিক থেকে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। আইডিএফ বারবার বলছে, তারা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না গাজার রকেট হুমকি পুরোপুরি দূর হচ্ছে। তবে এই অব্যাহত সংঘাতের মধ্যে মানবিক বিপর্যয় বেড়ে চলেছে। উত্তরের ভিন্ন চিত্র, নিজেদের দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্যরা। একই দিনে ঘটেছে আরেক ঘটনা। উত্তর গাজায় চলমান সামরিক অভিযানের সময় উল্টে যায় আইডিএফের একটি সামরিক গাড়ি। তাতে আহত হন অন্তত 10 জন ইসরায়েলি সৈন্য। সেনাবাহিনী জানিয়েছে, সকালের দিকেই এই দুর্ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সবাইকে হালকা আঘাতপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল। যদিও সামরিক দুর্ঘটনায় একসঙ্গে 10 জন সৈন্য আহত হওয়া সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দ্বিমুখী সংকট, একদিকে গাজার রকেট হামলা, অন্যদিকে নিজেদের ভেতরেই দুর্ঘটনায় আহত সৈন্য। এই দুই খবরই একদিনে প্রকাশ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চাপে পড়ার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আশদোদের রকেট হামলায় হতাহতের খবর না থাকলেও মানসিক চাপ বেড়েছে, আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্ঘটনা সেনাদের মনোবলকে নাড়া দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আক্রমণ নয়, এ ধরনের অঘটনও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েলি সেনারা বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো শক্তিশালী, আকাশে উড়ে আসা রকেটকে মুহূর্তেই ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি গাজার ক্ষুদ্র সামরিক সক্ষমতায় এভাবে আতঙ্ক ছড়াতে পারে, তবে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কতটা থাকবে? ইরান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আশদোদের আকাশে রকেট প্রতিরোধের ঘটনাটি হয়তো সেদিকেই নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। আরব জাতি চীনের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে রণভূমিতে নামছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গাজা ও সীমান্ত পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে আরব দেশগুলো, বিশেষ করে মিশর, চীনের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। সিনাই উপদ্বীপে মিশর দীর্ঘ পরিসরের চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এই সিস্টেমের রাডার এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা 300 কিলোমিটার পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। গাজা, দক্ষিণ ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলো এখন এই শক্তির আওতায় এসেছে। মিশরের সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোতায়েনের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তারা নিশ্চিত করেছেন এটি মূলত ইসরায়েলকে গাজায় গাজাবাসীদের ওপর জোরপূর্বক আক্রমণ চালানো থেকে বিরত রাখতে নেওয়া পদক্ষেপ। সংকট তীব্র হলে সীমান্তের কাছে সৈন্যদের উপস্থিতি দ্বিগুণ করা হবে। সিনাই অঞ্চলে বিমান মোতায়েন এবং প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল, আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, মিশরের কর্মকর্তারা মানবিক আইন অনুসারে প্রতিক্রিয়া জানাবেন এবং ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর কায়রোর জন্য রেড লাইন। তারা কোনো গণস্থানান্তর গ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না বা অনুমতি দেবে না। তবে এই পরিস্থিতি শুধু আরবদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তি ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান, যেটি নিজস্ব সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে সবসময় শক্তির ভারসাম্য বজায় রেখেছে, এখন চুপচাপ নয়। গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ইরান তার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত প্রতিক্রিয়া প্রদর্শন করতে প্রস্তুত। IRGC এবং ইরানের সশস্ত্র বাহিনী হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে সতর্ক করেছে যে কোনো আগ্রাসন বা জোরপূর্বক পদক্ষেপ কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই অঞ্চলে শুধুমাত্র অস্ত্র প্রদর্শন করছে না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। যে কেউ আঞ্চলিক ভারসাম্য ভাঙতে চাইবে, তাকে নতুন মাত্রার প্রতিরোধের মুখোমুখি হতে হবে। মিশর এবং চীনের সমন্বয় এই বার্তাকে আরও শক্তিশালী করেছে। ইসরায়েল ইতিমধ্যেই সতর্ক। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রম নিয়ে তার উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। তবে চীনা প্রযুক্তি এবং ইরানের আঞ্চলিক শক্তি যোগ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা আরও কঠিন পরীক্ষার মুখে। এবার প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কি শুধু রণশক্তির প্রদর্শন, নাকি এটি একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য নয়া হুমকির বার্তা? ইতিহাসে বলবে, কিন্তু এখনই স্পষ্ট যে আরব দেশগুলো, চীন এবং ইরানের সমন্বিত শক্তি ইসরায়েলের জন্য ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারে আলো জ্বালাতে যে জাতি শপথ নেয়, তাকে কি থামানো যায়? ইরান, হাজার বছরের প্রতিরোধের নাম। ইতিহাস বলছে তারা কখনো কারো সামনে মাথা নত করেনি, আর এবারও আগুনের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে এক নতুন শক্তির গল্প লিখছে তেহরান।
মস্কো, রাশিয়ার রাজধানী। বিশ্ব পারমাণবিক সপ্তাহ উপলক্ষে এক ঐতিহাসিক সফরে পৌঁছেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে অটল প্রতিজ্ঞা। তিনি ঘোষণা দিলেন রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। 8টি কেন্দ্র, এর মধ্যে 4টি গড়ে উঠবে বুশেহরে। বাকি কেন্দ্রগুলোর স্থান ইতিমধ্যেই নির্ধারিত। ভূমি প্রস্তুত, গবেষণা সম্পন্ন, পরিকল্পনা তৈরি। চুক্তি সম্পূর্ণ হলেই শুরু হবে নকশা আর প্রকৌশল কাজ, যেন সিনেমার স্ক্রিপ্ট। একটি জাতি যে প্রতিদিন আগুনের ঝড় সামলেও শান্তিপূর্ণ বিদ্যুতের আলো নিয়ে স্বপ্ন বুনছে। এখানে খেলা শুধু প্রযুক্তির নয়, এটি ভূ রাজনীতির দাবা। ইসলামি স্পষ্ট বললেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাবে, কিন্তু তিনি তীক্ষ্ণ কণ্ঠে ইউরোপের ত্রয়ী শক্তি ব্রিটেন, ফ্রান্স আর জার্মানিকে সতর্ক করলেন। তাদের কর্মকাণ্ড আইন ভঙ্গ করছে, জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ণ করছে আর শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব যখন পারমাণবিক নিরাপত্তার কথা বলছে, তখন কে আক্রমণ চালাচ্ছে? ইসলামের স্মৃতিচারণ শীতল কাঁপন ধরায়। 13ই জুন বিনা উস্কানিতে ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়। শহীদ হন উচ্চপদস্থ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সাধারণ মানুষ। তারপর যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে 3টি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন, এমনকি এনপিটি চুক্তিকেও ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু এখানেই ইরানের শক্তি। বোমা ভেদ করে যখন আগুনের ফুলকি উড়ে আসে, তখনও ইরান ঘোষণা দেয়, আমরা থামব না, আমরা এগোবো, শান্তিপূর্ণ শক্তির পথে আমরা অবিচল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য, কিন্তু প্রস্তাব পাশ হলো না। এই ব্যর্থতা যেন বিশ্বকে মনে করিয়ে দিল, ইরানকে আর আগের মতো চেপে ধরা যাবে না। তেহরান ইউরোপীয় ট্রয়কে কড়া ভাষায় অভিযুক্ত করেছে, বলেছে তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। যুক্তরাষ্ট্র যখনই চুক্তি ছেড়ে গেছে, তখন তোমাদের আর কোনো অধিকার নেই আমাদের ওপর অবৈধ নিষেধাজ্ঞা চাপানোর। ভাবুন তো, একদিকে বোমার ধ্বংসস্তূপ, অন্যদিকে আলো জ্বালানোর প্রস্তুতি। রক্তমাখা মাটিতে দাঁড়িয়েও ইরান রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ যেন আগুনের ভেতর থেকে নতুন সূর্য ওঠার গল্প। এ যেন সেই ঘোষণা, ইরানকে ভাঙা যায় না, ইরানকে দমিয়ে রাখা যায় না। বিশ্ব রাজনীতির এই অন্ধকার নাট্যমঞ্চে ইরান বলছে, তোমরা হামলা চালাও, নিষেধাজ্ঞা দাও, আমাদের বিজ্ঞানী হত্যা করো, কিন্তু আমরা আলোয় ফিরব, কারণ আমরা ইরান, আমরা অটুট।